হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি ফার্টিলাইজেশন পড়াবো। অলরেডি এগুলো আমি আগে পড়িয়ে দিয়েছি, তাও আরেকবার করে পড়িয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর জিনিসগুলো যদি ভুলেও যাও আরেকবার করে মনে পড়ে যাবে। তো ফার্টিলাইজেশন বা যেটাকে বাংলাতে বলা হয় নিষেক বা গর্ভাধান, তো জিনিসটা কি? ফার্টিলাইজেশন মানে হচ্ছে যখন একটা শুক্রাণু আর একটা ডিম্বাণুর মিলন হয় তখন তাকে বলা হয় ফার্টিলাইজেশন। বেসিক্যালি একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট, তো এই দুটো গ্যামেট যেই পদ্ধতিতে এদের আর কি মিলনটা হয় সেটাকে বলা হয় ফার্টিলাইজেশন। তো এটা কোথায় হয় না, এটা ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাংশে, বেসিক্যালি ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে এই জিনিসটা হয়। ঠিক আছে, অ্যাম্পুলা। ওকে, তো অ্যাম্পুলাতে এই পুরো প্রসেসটা হয়। তো শুক্রাণুগুলো সবার ফার্স্টে কোথায় নিক্ষেপ হয় না, ভ্যাজাইনাতে নিক্ষেপ হয়। দেন সেখান থেকে কি হয় না, শুক্রাণুগুলো তাদের টেলের আন্দোলনের ফলে এবং ইউটার্সের যে সংকোচন প্রসারণ হয় সেখান থেকে ওরা আস্তে আস্তে এগোতে থাকে। প্রথমে জরায়ুতে, ইউটার্সে, অ্যান্ড দেন ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করে, যেখানে আগে থেকে কে বসে আছে না, ম্যাচিওর একটা বসে আছে, যেটা আমরা অলরেডি পড়েছি। তো ওই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে তারপর এটা হয়, ফার্টিলাইজেশনটা হয়। তো এই যে একটা এগ যে ফ্যালোপিয়ান নালীতে রয়েছে, সেই এগটা হার্ডলি 6 থেকে 7 ঘন্টা বেঁচে থাকতে পারে। আর যে শুক্রাণুটা নিক্ষেপ হয় তাদের এটা আয়ুকালটা হচ্ছে 48 ঘন্টা মতো। আর পার মিলিমিটারে 5 কোটি মতো স্পাম তোমার নিক্ষেপ হয়। যদি এর কম থাকে তাহলে সেক্ষেত্রে ফার্টিলাইজেশনের হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে। ঠিক আছে, আর এটা কোন পর্যায়ে সব থেকে আর কি ভালো না, ঠিক তোমার মেনস্ট্রুয়েশনের থার্ড উইকে এই প্রসেসটার হওয়ার আর কি হাই চান্স থাকে। ওকে, তো তাহলে কি হলো, তোমার ফ্যালোপিয়ান নালীতে আর কি প্রবেশ করে, যেখানে আগে থেকে অলরেডি এগ বসে আছে, অ্যান্ড দেন ওটা এগের সাথে আর কি মিলন ঘটিয়ে ফার্টিলাইজেশন হয়। ঠিক আছে, বাট এখানে যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি শুক্রাণু আর ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের মিলনটা হয়। ঠিক আছে, আর এত সহজে হয় না, এর জন্য মানে কি বলবো, শুক্রাণুকে অনেকগুলো স্টেপ অবস্ট্রাকেল অতিক্রম করতে হয়, দেন ও এগের কাছে আসতে পারে। তো এই পুরো প্রসেসটা 3টে ওয়েতে হয়। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে অ্যাগ্লুটিনেশন, 2 নম্বর হচ্ছে পেনিট্রেশন, অ্যান্ড 3 নম্বর হচ্ছে ফিউশন অফ প্রোনিউক্লি। তাহলে কি বললাম, অ্যাগ্লুটিনেশন, পেনিট্রেশন আর হচ্ছে ফিউশন অফ প্রোনিউক্লি, এই 3টে ওয়ের মাধ্যমে ফার্টিলাইজেশনটা হয়। তো সবার ফার্স্টে আসছি অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে ডিম্বাণুর গাত্র সংলগ্ন হওয়া। ঠিক আছে, তো যখন এই শুক্রাণুটা, স্পামটা যখন এগের কাছাকাছি চলে আসে তখন এগ থেকে একটা কেমিক্যাল রিলিজ হয়, পাশাপাশি স্পাম থেকেও একটা কেমিক্যাল রিলিজ হয়। কী সেই কেমিক্যালগুলো? এগ থেকে যেটা রিলিজ হয় তার নাম হচ্ছে ফার্টিলাইজিন। ওকে, আর স্পাম থেকে যেটা রিলিজ হয়, যেই কেমিক্যালটা রিলিজ হয় তার নাম হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিন। ঠিক আছে, দেন এই দুটো কেমিক্যাল পরস্পরের মধ্যে রিয়াকশান করে, যার দরুন কি হয় না, স্পামটা এগের প্রাচীরকে টাচ করতে পারে, আর এই প্রসেসটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। ক্লিয়ার হলো? তাহলে আমি কেমিক্যাল দুটোর নাম লিখে দিচ্ছি। একটা হচ্ছে তোমার ফার্টিলাইজিন, যেটা তোমার কোথা থেকে বেরোচ্ছে না, এগ থেকে রিলিজ হচ্ছে, আর স্পাম থেকেও রিলিজ হচ্ছে, তার নাম হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিন। ওকে, যেটা তোমার স্পাম থেকে রিলিজ হচ্ছে। তারপর এই দুটো কেমিক্যাল পরস্পরের মধ্যে রিয়াকশান করে, যার ফলে কি হয় না, স্পামটা এগের
এগকে টাচ করতে পারে, এগের প্রাচীরকে টাচ করতে পারে। তো এইটাই হচ্ছে স্টুডেন্ট, এই প্রসেসটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। ক্লিয়ার? তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল অ্যাগ্লুটিনেশন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট পয়েন্ট আসছে পেনিট্রেশন। পেনিট্রেশন মানে এই যে তাহলে অ্যাগ্লুটিনেশনে কী করলো, জাস্ট টাচ করলো, বাট ওকে তো ভেতরে ঢুকতে হবে, তাই না? ওই যে ওকে ভেতরে ঢুকতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে পেনিট্রেশন। পেনিট্রেশন মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে ঢোকা। ওকে, তো এবার কি হয়, আমরা পড়েছি যে যখন আর কি মানে একটা আর কি সেকেন্ডারি উসাইটের ফলে যে ম্যাচিওর একটা যে তৈরি হচ্ছে, তার গায়ে কিছু কোষপুঞ্জ থাকে, গ্র্যানুলোসা কোষপুঞ্জ, যাকে বলা হয় না করোনা রেডিয়েটা। ঠিক আছে, তো এই করোনা রেডিয়েটা একটা অ্যাসিড দ্বারা মানে কি বলবো ফিল করা থাকে, যে অ্যাসিডটার নাম হচ্ছে হায়ালিউরোনিক অ্যাসিড। কি নাম বললাম? হায়ালিউরোনিক অ্যাসিড। এই অ্যাসিডটা দিয়ে ওই করোনা রেডিয়েটার সেলগুলো পুরো ফিল করা থাকে, যার দরুন কি না শুক্রাণু সহজে কিন্তু ওই করোনা রেডিয়েটাকে ভেদ করে ভেতরে এন্ট্রি নিতে পারে না। তো এই অ্যাসিডটাকে তো নষ্ট করতে হবে, তো সেই জন্য শুক্রাণুর, আমরা জানি শুক্রাণুর ফুল বডি ভেতরে যায় না, জাস্ট অ্যাক্রোজোমটা যায়, আর বাকিটা বাইরেই থেকে যায়, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এই যে অ্যাসিডটাকে নষ্ট করার জন্য শুক্রাণুর অ্যাক্রোজোমে, ঠিক আছে, একটা এনজাইম নিঃসৃত হয়, যেই এনজাইমটার নাম হচ্ছে হায়ালিউরোনিডেজ। কি নাম বললাম? হায়ালিউরোনিডেজ। ওকে, এটা হচ্ছে একটা এনজাইম, যেই এনজাইমটা তোমার অ্যাক্রোজোম থেকে সিক্রেট হয়। অ্যাক্রোজোম থেকে সিক্রেট হয়। এবার এর কাজ হচ্ছে না এই অ্যাসিডটাকে নষ্ট করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া। তার ফলে কি হবে না, ওই কোষগুলো আস্তে আস্তে তোমার মানে সরে যাবে, মানে নষ্ট হয়ে যাবে কোষগুলো, যার ফলে একটা স্পেস তৈরি হবে। আর করোনা রেডিয়েটার ভেদ করলে কি পাবে, কোন কোন লেয়ারটা আছে, জোনা পেলুসিডা। ঠিক আছে, তো ওই কোষগুলো আস্তে আস্তে মুক্ত হয়ে যায়, একটা স্পেস মতো তৈরি হয়। তখন কি হয় না, স্পামটা আরেকটু ভেতরে গিয়ে জোনা পেলুসিটাকে টাচ করতে পারে। এখনও কিন্তু পুরোপুরি ভেতরে ঢুকতে পারেনি, ওকে কতগুলো দেখছো মানে ধাপ আর কি পেরোতে হচ্ছে, অবস্টাকল পেরোতে হচ্ছে। তাহলে কি বললাম, হায়ালিউরোনিক অ্যাসিড দিয়ে ফিল করা থাকে করোনা রেডিয়েটার কোষগুলো। দেন ওই অ্যাসিডটাকে বিনষ্ট করার জন্য স্পামের অ্যাক্রোজোম থেকে একটা এনজাইম রিলিজ হয়, যার নাম হচ্ছে হায়ালিউরোনিডেজ, যেটা কি করে না ওই কোষগুলোকে এই অ্যাসিডটাকে বিনষ্ট করে দেয়, যার ফলে কি হয় না একটা স্পেস তৈরি হয়, আর স্পামটা তোমার জোনা পেলুসিটাকে টাচ করতে পারে। ঠিক, এবার কি হয় না, ওই জোনা পেলুসিডার কিছু কিছু অংশ আবার একটা প্রোটিন দ্বারা যুক্ত থাকে, যার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ওকে, তো জোনা পেলুসিডার কিছু কিছু অংশ এবার গ্লাইকোপ্রোটিন দ্বারা তোমার ফিল করা থাকে, সংযুক্ত থাকে। তো এবার ওই জিনিসটাকে তো প্রোটিনটাকে তো করতে হবে, তোমার নষ্ট করতে হবে, তবেই তো আর ও আরও ভেতরে ঢুকতে পারবে না, একদম একদম তোমার ভেতরে ভাইটালাইন পর্দার ভেতরে। তো ওর তখন কি হয় না, সাথে সাথে অ্যাক্রোজোমে ওই প্রোটিনটা বিশ্লিষ্টকারী একটা প্রো এনজাইম থাকে, যার নাম হচ্ছে প্রো অ্যাক্রোসিন। মানে সব কিছুই মানে যাই দিক না কেন তার ব্যাকআপ প্ল্যান করাই থাকে স্পামের কাছে। তো ওই গ্লাইকোপ্রোটিনটাকে নষ্ট করার জন্য ওর অ্যাক্রোজোমে একটা প্রো এনজাইম থাকে, যার নাম হচ্ছে প্রো অ্যাক্রোসিন। ওকে, এবার ও কী করে না, ওটা তখন অ্যাক্টিভ হয়ে অ্যাক্রোসিনে রূপান্তরিত হয়ে যায়, আর ওই জোনা পেলুসিডার সীমিত অঞ্চলটাকে কি করে না পাচিত করে দেয়, প্রোটিনটাকে পাচিত করে দেয়, করে একটা রোড তৈরি হয়ে যায়, যেই রোড দিয়ে স্পামটাকে ডিম্বাণুতে প্রবেশ করতে পারে। ঠিক আছে, এবার প্রবেশ তো করে গেল, তাহলে ও এখন কোন পর্যায়ে থাকে, ও যখন জোনা পেলুসিডাকে ভেদ করে যখন ভেতরে যায়, তখন ও পুরো জোনা পেলুসিডা আর ডিম্বাণু ঝিল্লির অন্তর্বর্তী
যে পেরিভাইটালিন স্পেস আছে সে পেরিভাইটালিন স্পেসে অবস্থান করে, ঠিক আছে, অবস্থান করে। এরপর কি হয় না, ডিম্বাণু ঝিল্লির ওপর কিছু মাইক্রোভিলাই থাকে, যেই মাইক্রোভিলাইগুলো কী করে না, ধীরে ধীরে শুক্রাণুর মস্তকটাকে পুরো আবৃত করে নেয়, পুরো ঢেকে দেয়, যার দরুন কি হয় না, শুক্রাণুর ওই ঝিল্লি সমেত ডিম্বাণুর ভাইটালিন পর্দা পুরো একত্রিত হয়ে যায়, ঠিক আছে। আর এই পর্যায়ে এসে শুক্রাণুর চলনটাও বন্ধ হয়ে যায়। তাহলে কি বললাম, আরেকবার রিপিট করছি, যেই জোনা পেলুসিডাটা পাচিত হয়ে একটা রোড তৈরি করলো, তখন কি স্পামটা ডিম্বাণুতে প্রবেশ করলো, তখন ও কার মধ্যে থাকে না, জোনা পেলুসিডা আর ডিম্বাণু ঝিল্লির অন্তর্বর্তী যে পেরিভাইটালিন স্পেস আছে সেখানে থাকে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে কি হয় না, ওই ডিম্বাণু ঝিল্লির ওপর কিছু মাইক্রোভিলাই থাকে, যেই মাইক্রোভিলাইগুলো তোমার আস্তে আস্তে পুরো ওর মস্তকটাকে ঘিরে ফেলে, পুরো একদম ঢাকা দিয়ে দেয়, এবং সাথে সাথে কি হয় না, ওই শুক্রাণু স্পামের ওই ঝিল্লি সমেত ডিম্বাণুর ভাইটালিন পর্দা একেবারে পুরো মিশে যায়, আর এই পর্যায়ে এসে শুক্রাণুর চলনটা বন্ধ হয়ে যায় আর একটাও ফার্টিলাইজড হয়ে যায়। তখন সেটাকে কি বলা হয় না, জাইগোট বলা হয়, ঠিক আছে, তখন তাকে বলা হয় জাইগোট। আর জাইগোট মানে এখানে ক্রোমোজোম সংখ্যাটা কত থাকবে, ডিপ্লয়েড থাকবে, ঠিক আছে। এবার তাহলে বাকি অংশটা কি হলো, স্পামের ওই বাকি অংশ মানে নিক অ্যান্ড টেল, ওটা পুরো ভাইটালাইন পর্দার বাইরেই থাকবে, মানে ভাইটালাইন পর্দা পর্যন্ত পুরো স্পামটাই কিন্তু আসে, বাট ও ভাইটালাইন পর্দা যখন ক্রস করে তখন জাস্ট ওর হেডটা ভেতরে যায় আর বাদ বাকি অংশটা ভাইটালিন পর্দার বাইরে থেকে যায়, ঠিক আছে। দেন ওটা আস্তে 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 নষ্ট হয়ে যায়। এবার তাহলে শুক্রাণুর মস্তক একদম ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে ফেললো, এই প্রবেশ করার পর সাথে সাথে ডিম্বাণুর চারদিকে, পার্টিকুলার ডিম্বাণুর চারদিকে একটা মেমব্রেন তৈরি হয়ে যায়, যার দরুন, যার ফলে মানে আর যাতে কোনো মেমব্রেনটা তৈরি হয় এই কারণে যাতে অন্য কোনো স্পাম আর এগে ভেতর যাতে আসতে না পারে, ঠিক আছে। সেই জন্য যে একটা স্পাম মানে একত্রিত হয়ে যাচ্ছে, মানে শুক্রাণুর মস্তক ডিম্বাণুর মধ্যে একদম প্রবেশ করে যাচ্ছে, তো সাথে সাথে ডিম্বাণুর গায়ে একটা মেমব্রেন তৈরি হয়ে যায়, যেই মেমব্রেনটাকে বলা হয় ফার্টিলাইজেশন মেমব্রেন, ওকে, বা বলতে পারো নিষেক পর্দা, ঠিক আছে, যার ফলে কি হয় না, অন্য কোনো আর শুক্রাণু ওই ডিম্বাণুতে প্রবেশ করতে পারে না। বোঝা গেল? তাহলে এই হলো পেনিট্রেশন, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমাদের অ্যাগ্লুটিনেশন হয়ে গেল, পেনিট্রেশন হয়ে গেল। এবার আসছে ফিউশন অফ প্রোনিউক্লিয়াই। এবার এই পর্যায়ে কি হয়, জাইগোট তৈরি হয়ে গেল। এবার এই জাইগোটের মধ্যে, ঠিক আছে, শুক্রাণুর যে হেড সেটা তোমার স্ফীত হয়ে মেল প্রোনিউক্লিয়াস গঠন করে। কি বললাম, ডিম্বাণুর ভেতর মানে জাইগোটের ভেতর শুক্রাণুর যে মস্তকটা স্ফীত হয়ে কি তৈরি করে না, মেল প্রোনিউক্লিয়াস গঠন করে, ঠিক আছে, মেল প্রোনিউক্লিয়াস, ওকে, মেল প্রোনিউক্লিয়াস গঠন করে। অপরদিকে আমরা ওজেনেসিসে পড়েছি কিছু সেকেন্ডারি পোলার বডি তৈরি হয়, যেটা কি হয় না, সেটা ততক্ষণে কি করে না, একটা ফিমেল প্রোনিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে যায়। বোঝা যাচ্ছে এবার? তাহলে যে সেকেন্ডারি পোলার বডিগুলো ছিল সেইগুলো ততক্ষণে, যতক্ষণ না এই মেল প্রোনিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, ওই সেকেন্ডারি পোলার বডিগুলো কিন্তু ততক্ষণে ফিমেল প্রোনিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে যায়। ঠিক এই সময়টা কি হয় না, স্পামের যেই সেন্ট্রোজোমটা ছিল সেটা তখন আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে মেল আর ফিমেল প্রোনিউক্লিয়াসের মধ্যে আবির্ভূত হয় নতুন করে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাই কিন্তু বোঝার, এই জায়গাটাই কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে কি হচ্ছে, যেই জাইগোট তৈরি হয়ে যাচ্ছে তখন জাইগোটের মধ্যে কি হচ্ছে না, শুক্রাণুর মস্তকটা স্ফীত হয়ে মেল প্রোনিউক্লিয়াস তৈরি করছে,
আর যে সেকেন্ডারি পোলার বডিগুলো ছিল সেইগুলো ততক্ষণে ফিমেল প্রোনিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে গেছে। আর এই সময় স্পামের সেন্ট্রোজোমটা বিচ্যুত হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে মেল আর ফিমেল প্রোনিউক্লিয়াসের মধ্যে নতুন করে আবির্ভূত হয়। এবার তারপর ওটা কি হয় না, আমরা জানি কি ডিভিশন হয়, তো তারপর সেটা শীঘ্রই বিভক্ত হয়ে গিয়ে না অপোজিট মেরুতে গিয়ে সাজানো থাকে, সজ্জিত অবস্থায় থাকে। তাহলে এই যে প্রোনিউক্লিয়াস দুটো তাহলে এক হয়ে গেল, এই প্রোনিউক্লিয়াস দুটো এক হয়ে কি তৈরি করবে না, একটা নতুন নিউক্লিয়াস তৈরি করবে, বা বলতে পারো একটা অপত্য নিউক্লিয়াস, বা একটা তোমার বলতে পারো নবজাত নিউক্লিয়াস তৈরি করবে, যার মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যা 2n থাকবে। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু 2n থাকবে, তার মানে 23টা বাবার থেকে আর 23টা মায়ের থেকে। ওকে, এরপর সেন্ট্রোজোমের যে রশ্মি, যে অ্যাস্ট্রাল রে, সেই রেগুলো কি করবে না বিস্তৃত হয়ে বেম তৈরি করবে। তোমরা তো এগুলো জানোই, সেল ডিভিশন পড়েছো। বেম তৈরি করবে আর সাথে সাথে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে এই ক্রোমোজোমগুলো কি করবে না বেমের বিষুব অঞ্চলে অবস্থান করবে। ঠিক আছে, বেমের বিষুব অঞ্চলে যেই অবস্থান করবে তারপরে কি হবে না এই জাইগোটের ক্লিভেজ দশা শুরু হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে ফিউশন অফ প্রোনিউক্লিয়াই। বোঝাতে পারলাম? তাহলে এই হলো পুরো ফার্টিলাইজেশনের প্রসেস। ঠিক আছে, এই জায়গাটায় এই প্রথম দুটো পয়েন্ট ইজি, কিন্তু এই 3 নম্বর পয়েন্টটাই আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে আমি এই 3 নম্বর পয়েন্টটাই আরেকবার আলোচনা করছি। যখন জাইগোট তৈরি হওয়ার পর কি হয় না, তোমার অ্যাক্রোজোমটা স্ফীত হয়ে কি তৈরি করে না মেল প্রোনিউক্লিয়াস তৈরি করে। আর ততক্ষণে কি হয় না, তোমার যে সেকেন্ডারি পোলার বডিগুলো ছিল সেইগুলো তখন তোমার ফিমেল প্রোনিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে যায়। এই সময় স্পামের সেন্ট্রোজোমটা আলাদা হয়ে সেটা মেল আর ফিমেলের মধ্যে নতুন করে আবির্ভূত হয়। তারপর সেটা বিভক্ত হয়ে দুই বিপরীত মেরুতে গিয়ে সাজানো থাকে। আর তখন এই দুটো প্রোনিউক্লিয়াস যুক্ত হয়ে একটা নতুন নিউক্লিয়াস গঠন করে, যেটা একটা ডিপ্লয়েড। ওকে, ডিপ্লয়েড অবস্থায় থাকে, মানে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এরপর সেন্ট্রোজোম রশ্মিগুলো বিস্তৃত হয়ে অ্যাস্ট্রাল রে বিস্তৃত হয়ে স্পিন্ডল গঠন করে এবং নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যায়। আর এই ক্রোমোজোমগুলো বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে। অ্যান্ড দেন তারপরে কি হয় না জাইগোটের ক্লিভেজটা শুরু হয়ে যায়। ঠিক আছে, এই ছিল ফিউশন অফ প্রোনিউক্লিয়াই। বোঝাতে পারলাম? এবার আজকে তো আমি কোনো নোটস দিলাম না, জাস্ট এমনি প্রসেসটা তোমাদের পড়ালাম। তোমরা যদি নোটস চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে ম্যাম এর ওপর নোটস দিন, তাহলে আমি নোটস দিয়ে দেবো। ঠিক আছে, বা তোমাদের যদি নোটস নাও লাগে তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা পয়েন্ট করে লিখে নিও, আর বইতে তো পেয়েই যাবে। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকের ক্লাস, প্রসেস অফ ফার্টিলাইজেশন। এটা আমাদের সিলেবাসে রয়েছে, পুরো একদম মেনশন করাই আছে, ফার্টিলাইজেশন বলে মেনশন করা আছে। তো যাই হোক, তোমরা যদি ভুলেও যাও আজকের এই ক্লাসটা দেখলে তোমাদের সব আবার মনে পড়ে যাবে। তো অবশ্যই খাতায় নোট করে নিও, হ্যাঁ। আর যদি নোটস লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, যদি আজকে ক্লাস ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে তাহলে এই অবধি থাক, নেক্সট ক্লাসে আমি আবার একটা নতুন টপিক নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।